একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানেই তো ছিল নোকিয়া, তাই না? বাজার জুড়ে ছিল তাদের একচেটিয়া রাজত্ব। কিন্তু ভাবা যায় মাত্র কয়েক বছরের মধ্যেই সেই বিশাল সাম্রাজ্যটা পুরোপুরি ধসে পড়ল। তো কিভাবে স্মার্টফোনের এই লড়াইয়ে নোকিয়া এভাবে হারে গেল? আজকে আমরা পর্দার আড়ালে সেই কারণগুলোই খুঁজে বের করব, যা আমাদের এক অন্য গল্পের দিকে নিয়ে যাবে। ৩৯%। হ্যাঁ, ২০০৮ সালে মানে তাদের সাফল্যের একেবারে চূড়ায় পুরো পৃথিবীর মোবাইল ফোন মার্কেটের প্রায় ৩৯%ই ছিল নোকিয়ার দখলে। মানে তখন পৃথিবীতে বিক্রি হওয়া প্রতি ১০টা ফোনের মধ্যে ৪টাই ছিল নোকিয়ার। তারা শুধু মার্কেটের শীর্ষে ছিল না, তাদের ধারে কাছেও কেউ ছিল না। তাহলে আসল প্রশ্নটা হলো, মোবাইল ফোনের এই অবিসংবাদিত রাজা মার্কেট থেকে প্রায় উধাও হয়ে গেল কিভাবে? এখন সোজা উত্তর তো একটাই, আইফোন। কিন্তু সত্যিটা কি এতটাই সোজা? কি হবে যদি বলি নোকিয়ার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ ছিল না, বরং তাদের নিজেদের ভেতরেই তৈরি হচ্ছিল? চলুন এই পতনের গল্পটা ধাপে ধাপে জেনে নিই। আমরা শুরু করব নোকিয়ার সেই অপ্রতিরোধ্য সময়টা দিয়ে। তারপর দেখব তারা ঠিক কোন দুটো ফাঁদে আটকা পড়েছিল। এরপর আসবে তাদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের সংকট, তাদের এজিলিটি বা গতির অদ্ভুত এক অভিশাপের কথা, আর সবশেষে দেখব তাদের শেষ চেষ্টাটা কী ছিল। আচ্ছা, তো প্রথমে আসা যাক নোকিয়ার সেই অপ্রতিরোধ্য রাজত্বের সময়। তাদের পতনের গভীরতাটা বুঝতে হলে আগে আমাদের মনে করতে হবে যে ২০০০ সালের মাঝামাঝি সময়ে নোকিয়া আসলে কি ছিল। তারা শুধু একটা ফোন কোম্পানি ছিল না, তারা ছিল টেক ওয়ার্ল্ডের এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি। এই টাইমলাইনটা দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। দেখুন, ১৯৯৮ সালে তারা সিম্বিয়ান তৈরিতে সাহায্য করল, যেটা ছিল তাদের সাফল্যের মূল ভিত্তি। ২০০৫ সাল আসতে না আসতেই তারা ১ বিলিয়ন মানে ১০০ কোটি ফোন বিক্রি করে ফেলল। কিন্তু আসল খেলাটা শুরু হলো ২০০৭-এ। অ্যাপেল নিয়ে এলো আইফোন আর গুগল তৈরি করল অ্যান্ড্রয়েড। মজার ব্যাপার কি জানেন? ঠিক তার পরের বছরই ২০০৮ সালে নোকিয়ার মার্কেট শেয়ার কিন্তু একদম চূড়ায় পৌঁছায়। কিন্তু আসলে তাদের পতনের বীজটা ঠিক তখনই বোনা হয়ে গিয়েছিল। তাহলে এমন একটা কোম্পানির পতন হলোটা কিভাবে? এর উত্তর খুঁজতে হলে আমাদের বাইরে তাকালে চলবে না, দেখতে হবে কোম্পানির ভেতরে। কারণ আসল যুদ্ধটা বাইরে নয়, চলছিল নোকিয়ার নিজের ভেতরেই। আর এখানেই তারা দুটো বড় ফাঁদে আটকে গিয়েছিল। সাধারণত আমরা কি ভাবি যে আইফোন আর অ্যান্ড্রয়েড এলো আর নোকিয়াকে বাজার থেকে হটিয়ে দিল, ব্যাস গল্প শেষ। কিন্তু এটা তো গল্পের অর্ধেকটাও না। আসল কারণটা ছিল অনেক গভীরে। তাদের নিজেদের প্রযুক্তি আর সাংগঠনিক কিছু মারাত্মক ভুল তাদেরকে ভেতর থেকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে নতুন প্রতিযোগিতার সামনে তারা দাঁড়াতেই পারেনি। তো প্রথম ফাঁদটা ছিল প্রযুক্তিগত, আর এটার নাম সিম্বিয়ান। হ্যাঁ, যে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম একসময় নোকিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল, সেটাই হয়ে দাঁড়ালো তাদের জন্য একটা চোরাবালি। এমন এক ফাঁদ যেখান থেকে তারা আর বেরোই হতে পারল না। এই ব্যাপারটাকে একটা থিওরি দিয়ে বোঝানো যায়, নাম পাথ ডিপেন্ডেন্সি। মানে কি? মানে হলো, আপনি অতীতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন বা এত বেশি বিনিয়োগ করেছেন যে এখন নতুন বা আরও ভালো কোনো পথ খোলা থাকলেও আপনি পুরনো পথটা ছাড়তে পারছেন না। সিম্বিয়ানের ক্ষেত্রে নোকিয়ার ঠিক এটাই হয়েছিল। তারা নিজেদের বানানো পথেই আটকে গিয়েছিল। আর কোম্পানির ভেতরে তখন চলছিল ৩ দিকে টানাটানি। একটা টিম বলছিল কম দামি ফোন বানাও, অনেক বিক্রি হবে, লাভ বাড়বে। আরেকটা টিম বলছিল না, একদম টপ ক্লাস ফিচার দিয়ে হাই এন্ড স্মার্টফোন বানাতে হবে। আবার আরেকটা দল ছিল যারা শুধু কর্পোরেট ক্লায়েন্টদের জন্য সিকিউরিটির উপর জোর দিচ্ছিল। এই ৩ দিকের টেনশনে জানেন কোনটা জিতল? কম খরচের স্ট্র্যাটেজিটা। আর এর ফলে তাদের দামি ফোনগুলোর পারফরম্যান্সের সাথে আপোস করতে হলো। সিম্বিয়ানের সবচেয়ে বড় টেকনিক্যাল সমস্যাটা কি ছিল জানেন? এর আর্কিটেকচার। এটা ছিল না মডিউলার। সোজা বাংলায় বললে, প্রত্যেকটা নতুন ফোন মডেলের জন্য সফটওয়্যারটা প্রায় নতুন করে বানাতে হতো। ভাবুন একবার। এর ফলে নতুন ফোন আনা বা সফটওয়্যার আপডেট দেওয়াটা হয়ে গিয়েছিল সাংঘাতিক স্লো আর কঠিন একটা কাজ। আইফোন বা অ্যান্ড্রয়েডের মতো স্পিডে এগোনোর তো কোনো প্রশ্নই ওঠে না। আর এই বিভ্রান্তির একটা জলজন্ত প্রমাণ হলো এই লিস্টটা। একবার দেখুন, তারা একই সাথে কয়টা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছিল। সিম্বিয়ান, মাইমো, মিগো, মেলটেমি, আশা ওএস, উইন্ডোজ ফোন, এমনকি অ্যান্ড্রয়েডের প্রোটোটাইপও ছিল। মানে এতগুলো নৌকায় পা দিয়ে এগোনো কি সম্ভব? ফোকাসটাই তো হারিয়ে গিয়েছিল। এটা ছিল একটা চরম বিশৃঙ্খলা। আচ্ছা, তো এটা গেল প্রথম ফাঁদ, মানে টেকনোলজির সমস্যা। এবার আসি দ্বিতীয় ফাঁদটাতে, যেটা ছিল সাংগঠনিক, মানে তাদের ম্যানেজমেন্টের একটা দর্শন, যার নাম ছিল স্ট্র্যাটেজিক এজিলিটি। শুনতে খুব ভালো লাগলেও এই জিনিসটাই তাদের মধ্যে তৈরি করেছিল এক অদ্ভুত বিশৃঙ্খলা। স্ট্র্যাটেজিক এজিলিটি শব্দটা শুনলেই মনে হয় দারুণ কিছু একটা হবে, তাই না? এর মানে হলো, একটা কোম্পানি খুব দ্রুত মার্কেটের বদলটা ধরতে পারে আর সেই অনুযায়ী নিজেদের স্ট্র্যাটেজি বদলে ফেলতে পারে। নোকিয়ার ম্যানেজমেন্ট এই আইডিয়াটার ওপর রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল।
এটাই ছিল তাদের মূল মন্ত্র। তাদের তৎকালীন সিইও অলিপেক্কা কালেসভুও 2006 সালে কি বলেছিলেন দেখুন, মার্কেটে কি হতে চলেছে সেটা আগে থেকে বোঝার চেয়েও অনেক বেশি জরুরি হলো ফাস্ট হওয়া, এটাই আমাদের আসল শক্তি। কথাটা শুনতে খুবই পাওয়ারফুল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চিন্তাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাহলে বাস্তবে তাদের এই অ্যাজিলিটির চেহারাটা কেমন ছিল? ঠিক এর উল্টো। টপ লেভেলে কোনো সিদ্ধান্ত নিতেই ভীষণ দেরি হতো। কোম্পানির ভেতরেই এক প্রজেক্টের সাথে আরেক প্রজেক্টের চলত মারাত্মক রেষারেষি, আর কিছুদিন পরপরই হতো কোম্পানির স্ট্রাকচারাল রদবদল। অবস্থায় এতটাই খারাপ ছিল যে সিটিও বা চিফ টেকনোলজি অফিসারের মতো একটা গুরুত্বপূর্ণ পোস্টই ম্যানেজমেন্ট টিম থেকে গায়েব হয়ে গিয়েছিল। তো এখন পুরো ছবিটা পরিষ্কার, তাই না? দেখুন সব একটার সাথে আরেকটা কিভাবে জড়িত। প্রথমে এলো ভুল সাংগঠনিক ডিজাইন, সেখান থেকে জন্ম নিল ভুল প্রযুক্তিগত সিদ্ধান্ত, আর তার ফল হল প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতাটাই হারিয়ে ফেলা। একটা ভুল আরেকটা ভুলকে ডেকে এনেছে। এবার আসা যাক গল্পের শেষ পর্বে, নোকিয়ার শেষ চেষ্টা, বা বলা যায় তাদের ফাইনাল গ্যাম্বল, মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ, আর তারপর যা হওয়ার ছিল তাই। 2011 সালে নোকিয়া একটা বিশাল সিদ্ধান্ত নিল। তারা তাদের নিজেদের বানানো সব অপারেটিং সিস্টেম মানে সিম্বিয়ান, মিগো সবকিছু ছেড়ে দিয়ে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনকে বেছে নিল তাদের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে। এখানেই নোকিয়ার নিজস্ব সফটওয়্যার তৈরির স্বপ্নের ইতি ঘটে। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু ছিল। যখন নোকিয়া এই সিদ্ধান্তটা নিল, ততদিনে কিন্তু অপারেটিং সিস্টেমের যুদ্ধটা প্রায় শেষ হয়ে গেছে। অ্যান্ড্রয়েড আর আইওএস মার্কেটটা পুরোপুরি দখল করে নিয়েছে। সেখানে নতুন করে ঢোকার আর কোনো জায়গাই ছিল না। নোকিয়া অনেক দেরি করে ফেলেছিল। আর এর ফাইনাল রেজাল্ট কি হল? 2013 সালের সেপ্টেম্বরে মাইক্রোসফট ঘোষণা করল যে তারা নোকিয়ার পুরো মোবাইল ফোন ডিভিশনটাই কিনে নিচ্ছে। এভাবেই একসময় রাজার সাম্রাজ্যের পতন ঘটল। পুরো গল্পটার শেষে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে, তাই না? টিকে থাকার জন্য একটা কোম্পানি কি টু অ্যাজাইল বা প্রয়োজনের চেয়ে বেশি দ্রুতগামী হতে পারে? নোকিয়ার ঘটনা থেকে তো এটাই মনে হয়। সঠিক দিক নির্দেশনা ছাড়া শুধু দ্রুত হওয়ার চেষ্টা করলে গতি নয়, বরং বিশৃঙ্খলা বাড়ে।